গল্পের ক্যারাভান ইউটিউব চ্যানেলে আজ আগাথা ক্রিস্টির উপন্যাস নেমেসিস এর শেষ পর্ব। আর্চডিকন বাব্রাজান গোল্ডেন বোরের লাউঞ্জে বসে অপেক্ষা করছিলেন মিস মার্পেলের সঙ্গে দেখা করবেন বলে। মিস মার্পেল দেখেই চিনতে পারলেন এই পাদ্রীকেই স্মৃতিবাসরে দেখেছিলেন। প্রাথমিক আলাপ পরিচয়, সৌজন্যমূলক কথাবার্তার পর দুজন পাশাপাশি চেয়ারে বসলেন। আপনার কাছে আমি সম্পূর্ণ অচেনা মানুষ। ক্যারিস্টাউনের হাসপাতাল হয়ে এসেছি আমি। এলিজাবেথ টেম্পল আমার এক পুরনো বন্ধু ছিলেন। মেট্রন জানালেন মৃত্যুর আগে এলিজাবেথ আপনার সঙ্গে শেষবারের মতো কথা বলেছেন। বললেন বাব্রাজান। হ্যাঁ, আমাকে ডেকে পাঠানোতে বেশ অবাকই হয়েছিলাম প্রথমে। ভ্রমণের সময় তার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বললেন মিস মার্পল। তিনি আমার সঙ্গে দেখা করতে আসছিলেন। আমি ফিল্মিনস্টারে বাস করি। আপনাদের কোচ আগামী পরশুদিন সেখানে পৌঁছবে। তিনি আমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চেয়েছিলেন। বুঝতে পেরেছি। আমরা ভেরিটি নামে একটি মেয়ে সম্পর্কে কথা বলেছিলাম। হ্যাঁ, ভেরিটি হান্ট। বেশ কয়েক বছর আগে সে মারা গেছে। আপনি জানতেন? বললেন আর্চডিকন। হ্যাঁ, ভেরিটি মিস রাফায়েলের ছেলের সঙ্গে বিয়ের জন্য বাগদত্তা ছিল। আপনি কি তার সম্পর্কে কোনো খবর দিতে পারবেন? আর্চডিকন গভীর দৃষ্টিতে লক্ষ্য করলেন মিস মার্পলকে। পরে বললেন, আপনি মনে হচ্ছে কোনোভাবে এর সঙ্গে জড়িত? হ্যাঁ, জড়িত। মিস্টার রাফায়েলের মৃত্যুকালীন ইচ্ছা অনুযায়ী আমি মাইকেলের সম্বন্ধে খোঁজ খবর নিতে বেরিয়েছি। 1 মিনিট নীরব হয়ে রইলেন বৃদ্ধ আর্চডিকন। এলিজাবেথ আমার কাছে যা জানবার জন্য আসছিলেন, আপনাকে তা জানাতে কোনো বাধা নেই। ধীরে ধীরে বললেন আর্চডিকন। এই 2 তরুণী পরস্পরকে বিবাহ করবে স্থির করেছিল। আমি ওদেরকে দুজনকেই চিনতাম। ওরা আমার কাছে এসেছিল। আপনি তাদের বিয়ে দিতে রাজি হয়েছিলেন? জানতে চাইলেন মিস মার্পল। হ্যাঁ, ওরা গোপনে আমার কাছে এসেছিল, কেননা ক্লটিলডা ব্রডবেরি স্কট ওদের মেলামেশা বন্ধ করতে চেয়েছিল। মাইকেল রাফায়েল অনেক অবাঞ্ছিত ঘটনার সঙ্গে জড়িত ছিল। সে ছিল পথভ্রষ্ট। মেয়েদের সঙ্গে তার ব্যবহার খুবই খারাপ ছিল। এসব সত্ত্বেও আমি তাদের বিয়ে দিতে রাজি হই। ভেরিটি আমাকে বলেছিল সে মাইকেলের স্বভাব ভালোই জানে। তার বিশ্বাস ছিল তাকে সে ভালো হতে সাহায্য করতে পারবে। যাই হোক, তাদের বিয়ের দিনক্ষণ সবই স্থির হয়ে গিয়েছিল। ভেরিটি তার বিয়ের কথা কাউকেই জানাতে চায়নি। সম্ভবত সে ছেলেটির হাত ধরে পালাতেই চেয়েছিল। সে জানতো ক্লোটিলডা কিছুতেই মাইকেলের সঙ্গে তার বিয়েটা মেনে নিতে চাইবেন না। অবশ্য এটাও সত্যি, মাইকেল কোনোদিনই ভেরিটির যোগ্য ছিল না। ক্লোটিলডা সে কথা অনেকবার ভেরিটিকে বলেও ছিলেন। তারপর কি হলো বলুন? নির্দিষ্ট দিনে আমি প্রস্তুত হয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু তারা এলো না। কোনো সংবাদও আমাকে পাঠালো না। সব কিছু স্থির করে কেন এলো না আমি তা কিছুতেই জানতে পারলাম না। এলিজাবেথের দুঃসংবাদটা পাবার পর এখানে এসে মেট্রনের কাছে আপনার কথা শুনে আমার মনে হলো তিনি মৃত্যুর আগে হয়তো আপনাকে কিছু বলে গেছেন। তাহলে এসব কথাবার্তার জন্য মনে হয় তিনি আপনার সঙ্গে দেখা করতে আসছিলেন, যেটা ছিল তার কাছে তীর্থযাত্রার মতো, বললেন মিস মার্পল। আমারও তাই বিশ্বাস। ভেরিটির বিয়েতে বাধা দেবার মতো ছিলেন ক্লটিলডা আর অ্যানথিয়া। ভেরিটি তার স্কুলের শিক্ষিকা এলিজাবেথের প্রতি খুবই অনুরক্ত ছিল। ব্র্যাডবেরি স্কট বোনেদের কিছু জানাতে না পারলেও আমার মনে হয় ভেরিটি এলিজাবেথকে কিছু খবর দিতে পারে বা লিখে থাকতে পারে। আমারও তাই ধারণা। মিস টেম্পল নিজেই আমাকে বলেছেন যে তিনি জানতেন ভেরিটি মাইকেলকে বিয়ে করতে চলেছে, কিন্তু কেন বিয়ে করেনি আমার এই প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়েছিলেন সে মারা গিয়েছিল।
কিন্তু আমি বিশ্বাস করি না ভ্যারিটি বা মাইকেল নিজে থেকে বিয়ে ভেঙে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। মাইকেলের চরিত্র সম্পর্কে যদি ভ্যারিটির মনে কোনো দ্বিধা উপস্থিত হতো তাহলে সে নিশ্চয়ই আমাকে জানিয়ে দিত। সে ছিল চমৎকার মেয়ে। একটু থেমে তিনি আবার বললেন, আমার ভয় হয় একটা মাত্র ব্যাপারই ঘটে থাকতে পারে। মৃত্যু? বললেন মিস মার্পল। হ্যাঁ, মৃত্যু। থেমে থেমে উচ্চারণ করলেন আর্চডিকান। ভালোবাসা? আর্চডিকান চোখ তুলে তাকালেন মিস মার্পলের মুখের দিকে। আপনি কি বোঝাতে চাইছেন? এই কথাটা মিস টেম্পল আমাকে বলেছিলেন ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে ভীতিকর শব্দ। মনে হচ্ছে বুঝতে পেরেছি। মাথা দুলিয়ে বললেন আর্চডিকান। সেই চিরাচরিত জেলিকার হাইট, বিযুক্ত ব্যক্তিত্ব। মাইকেল রাফায়েল মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। ওর মধ্যে দুটো সত্তা ছিল। সে ভ্যারিটিকে খুন করেছিল। একদিন হয়তো সবই জানা যাবে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর্চডিকান ব্রাবাজন। তাহলে এই আপনার বিশ্বাস? আমিও অবশ্য তাই মনে করি, বললেন মিস মার্পল। কিন্তু তারপর? এখনো তা জানি না। আমার ধারণা আসলে কি ঘটেছিল মিস টেম্পল তা জানতে শুরু করেছিলেন বা জানতেন। এরপর আত্মগতভাবেই তিনি বলে উঠলেন, ভালোবাসা বড় ভয়ঙ্কর এক রোগ। পরের দিন সকালে ভ্রমণ দলের কোচ গোল্ডেনবরের সামনে এসে থেমেছে। মিস মার্পল নিচে নেমে এসে একে একে ভ্রমণ সঙ্গীতের বিদায় জানালেন। সকলেই চলে গেলেন। ওই দলের কেবল এমলিন প্রাইস আর জোয়ানা। ইতিমধ্যেই তারা খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। জোয়ানা তাই অজুহাত খাড়া করে তার পিসি মিসেস রাইজেল পোটারের কাছ থেকে ছাড়ান নিয়েছে। সকলে কোচে উঠে গেলেন। মিস মার্পল প্রফেসর ওয়ানস্টেন্ডের দিকে তাকালেন। আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই, বললেন মিস মার্পল। তারা হোটেলের এক কোণের দিকে চলে এলেন। বাকি সকলের সঙ্গে কোচে গেলেই মনে হয় ভালো করতেন আপনি। অবশ্য আমি আপনার উপর নজর রাখতে পারবো, বললেন প্রফেসর ওয়ানস্টেড। না, তার দরকার হবে না। কোনো ধারণা কি পেয়েছেন? মনে হয় পেয়েছি। আর এমন কিছু ব্যাপার আছে যা আপনার সাহায্য দরকার, কারণ স্কটল্যান্ড ইয়ার্ড ও কর্তৃপক্ষের সঙ্গে আপনার যোগাযোগ আছে। হ্যাঁ, কিন্তু আমাকে কি করতে হবে? মিস মার্পল একটা ঠিকানা লেখা কাগজ ব্যাগ থেকে বার করে প্রফেসরের দিকে এগিয়ে দিলেন। একটা নামকরা দাতব্য প্রতিষ্ঠান। সকলে এখানে শিশুদের আর মেয়েদের পোশাক, কোট, পুলোভার ইত্যাদি পাঠিয়ে থাকে। 2 দিন আগে এখানকার ডাকঘর থেকে পাঠানো একটা পার্সেল সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে আপনাকে। কে পাঠিয়েছিল সেটা? পার্সেলটা গিয়েছিল অ্যান্থিয়া ব্রডবেরি স্কটের কাছ থেকে। আপনি তাকে সেটা নিয়ে যেতে বলেছিলেন? না, গোল্ডেনবরের বাগানে যেদিন আপনি আর আমি বসে কথা বলছিলাম সেই সময় তাকে পার্সেলটা নিয়ে যেতে দেখেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওই পার্সেলের সঙ্গে... ধীরে বন্ধু, ধীরে। আমি পরে ডাকঘরে গিয়ে মিথ্যে করে গল্প ফেঁদে সদাশয়া পোস্ট মিস্ট্রেসের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ করে এনেছিলাম। অবশ্য জানি পার্সেলে প্রেরকের ভুল ঠিকানাটাই দেওয়া থাকবে। প্রফেসর ওয়ানস্টেড ঠিকানা লেখা কাগজটা নিলেন। ঠিক আছে, স্বাচ্ছন্দ্যে এটা করা যাবে। আপনি আশা করছেন এই পার্সেল আপনাকে সাহায্য করতে পারে? এর ভেতরের জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আপনাকে কিছু এখনই বলতে চাইছি না। আচ্ছা, বেশ। আর কিছু? হ্যাঁ, এ ব্যাপারে যিনি ভারপ্রাপ্ত তাকে আগে থেকে একটু সতর্ক করে রাখা দরকার। একটা মৃতদেহ হয়তো আবিষ্কার হতে পারে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তার সঙ্গে জড়িত। সেই 10 বছর আগেকার ঘটনা।
হ্যাঁ, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি জানি সেটা কোথায় আছে। আশ্চর্য, কার দেহ? যে মেয়েটি একই সঙ্গে উধাও হয়ে আর ফিরে আসেনি, নোরা ব্রড। কোনো বিশেষ জায়গায় তার দেহটা রয়েছে বলে আমার ধারণা। কিন্তু তাহলে তো দেখছি আপনি খুবই বিপজ্জনক পথের মুখে এসে দাঁড়িয়েছেন। আমার এখান থেকে যাওয়াই উচিত আপনার উপর নজর রাখার জন্য। না না, তার দরকার হবে না। আপনাকে লন্ডনে গিয়ে 10 বছর পুরনো হয়ে যাওয়া কিছু জিনিস আবার চালু করে তুলতে হবে যে। কিন্তু এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনার বিপদ ঘটতে পারে। কোনো এক বিশেষ ব্যক্তি কি আপনার সন্দেহের আওতায় রয়েছেন? মনে হয় একজন সম্পর্কে কিছু কিছু জানি, সে কারণেই আমাকে এখানে থাকতে হবে। তবে আমার মতো বৃদ্ধার বিশেষ কোনো বিপদের আশঙ্কা তার কাছ থেকে নেই। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? উদ্বেগের সঙ্গে জানতে চাইলেন প্রফেসর। ভেরিটি হান্টের মৃত্যু ও এলিজাবেথ টেম্পলের মৃত্যুর মধ্যে একটা যোগসূত্র আমি খুঁজে পেয়েছি। মিস্টার রাফায়েল এই উদ্দেশ্যেই যে আমাকে ম্যানর হাউসে পাঠিয়েছিলেন তা আমার কাছে এখন স্পষ্ট। এখন আমি অপেক্ষা করছি একজন মানুষের কাছ থেকে কিছু শোনার জন্য। সেজন্যই আমার এখানে থাকা। আপনি আর দেরি করবেন না, তাহলে এই ট্রেনটা আর ধরতে পারবেন না। বেশ বেশ বেশ, আর কি বলবো, যে সম্পর্কে সাবধানে থাকবেন। এই সময় লাউঞ্জে দরজা খুলে বেরিয়ে এলেন মিস কুক ও মিস ব্যারো। প্রফেসর ওয়ানস্টেড আর মিস মার্পল অবাক হয়ে তাদের দেখলেন। কোচের সঙ্গে তাদের যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মত বদল করেছেন জানালেন তারা। 2-1 দিন থেকে স্থানীয় কিছু দর্শনীয় জায়গা দেখে যাবার ইচ্ছা তাদের। আপাতত গোল্ডেন বোরেই থাকছেন। প্রফেসর ওয়ানস্টেড সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ট্রেন ধরতে চলে গেলেন। তার গমন পথের দিকে তাকিয়ে মিস মার্পল বললেন, বড় দয়ালু মানুষ, কিন্তু ওর কোনো আত্মীয় নেই, তবু আমার জন্য এত ভাবেন। হ্যাঁ, এমন হয়। কাল আমরা গ্রোভে সেন্ট মার্টিন গির্জা দেখতে যাব। আশা করি আপনি আমাদের সঙ্গী হবেন, মিস কুক বললেন। আপনাদের সদা সহায়তার জন্য ধন্যবাদ। শরীর কোনো রকম বাধা না দিলে যেতেই পারি। মধ্যাহ্নভোজের পর মিস মার্পল বারান্দায় বসে কফি পান করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন অ্যান্থিয়া ব্রডবেরি স্কটের দীর্ঘ কৃষ্ণমূর্তিটি সিঁড়ি বেয়ে উঠে তার দিকে এগিয়ে আসছে। খুব হাঁপাতে হাঁপাতে আসছিল মেয়েটি। ও মিস মার্পল, আপনি এখানে? আপনি কোচের সকলের সঙ্গে যাননি জানতে পেরে ক্লোটিলডা আর ল্যাভিনিয়া আপনাকে নিয়ে যাবার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। যে কদিন এখানে আছেন আপনি প্লিজ আমাদের বাড়িতেই থাকবেন, আমরা সবাই খুব খুশি হব। ওহ, আপনারা বড়ই সদয়, আপনাদের সব কিছুই সুন্দর। আমি আপনার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, এক্ষুনি চলুন আমার সঙ্গে। মিস মার্পল আর আপত্তি করলেন না। তিনি তো এরকমই একটা আমন্ত্রণের প্রতীক্ষা করবেন বলে এখানে থেকে গিয়েছিলেন। কুলির মাথায় সুটকেস চাপিয়ে দিয়ে তিনি অ্যান্থিয়ার সঙ্গে আবার ম্যানর হাউসে এসে উঠলেন। অন্য 2 বোন বসার ঘরেই ছিল। মিস মার্পল তাদের সঙ্গে যোগ দিলেন। তার মাথায় নানান চিন্তার জট পাকাচ্ছিল। ক্লোটিলডা মেয়েটিকে অত্যন্ত ভালোবাসতেন। ভ্যারিটি নাম উচ্চারিত হলেই ওর চোখে জলের ধারা নেমে আসে। যাকে তিনি এত ভালোবাসতেন তাকে তার পক্ষে কি মারা সম্ভব? অ্যান্থিয়ার চালচলন গতিবিধিও সন্দেহজনক। সে পার্সেলটা নিয়ে ডাকঘরে গিয়েছিল। তার চোখের দৃষ্টি বরাবর পেছন দিকে তাকানো। এ সবই বড় অদ্ভুত। ও কি ভয় পেয়েছে? কোনো কিছু সম্পর্কে ভয়, নাকি বোনেদের সম্পর্কেই ভীত? তারাও কি তাই? অ্যান্থিয়া কি বলে বা করে বসে এই ভেবে তারাও কি ভীত? ইতিমধ্যে মিসেস গ্লাইন চা নিয়ে এসেছিলেন। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে মিস মার্পলের মনে পড়ল মিস কুক আর মিস ব্যারোর কথা। তারা এখন কি করছে? মিস কুক সেন্ট মেরি মিটে গিয়ে তাকে দেখে এসেছিল, অথচ পরে তা অস্বীকার করে। চা পান শেষ হলে মিসেস গ্লাইন চায়ের ট্রে নিয়ে উঠে গেলেন। অ্যান্থিয়াও বাগানে চলে গেল। ঘরে রইলেন কেবল মিসেস মার্পল আর মিস ক্লোটিলডা। কথা শুরু করলেন মিস মার্পল। আপনি আর্চডিকন ব্রাবাজানকে চেনেন মনে হয় না?
ও হ্যাঁ, গতকাল তিনি গির্জায় এসেছিলেন। তিনি পরে আমার সঙ্গে কথা বলার জন্য হোটেলেও এসেছিলেন। মিস টেম্পলের খোঁজে হাসপাতালেও তিনি গিয়েছিলেন, বললেন মিস মার্পল। কি ঘটেছিল এ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিয়েছেন? তেমন কিছু না। মিসেস পোটারের ভাইঝি কাউকে পাথর ঠেলতে দেখেছিল, এটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমার ধারণা ওরা অদ্ভুত এক কাহিনী বলছে। এই সময় মিসেস ক্লাইন ঘরে ঢুকলেন। কি অদ্ভুত কাহিনী? আমরা পাহাড়ে দুর্ঘটনার কথা বলছিলাম, বললেন ক্লোটিলডা। ভেরিটির মৃত্যুর পর থেকেই জায়গাটার আবহাওয়া কেমন ছমছমে হয়ে উঠেছে, একটা ছায়া। আপনি অনুভব করেছেন মিস মার্পল? একগুচ্ছ লিলি ফুল হাতে নিয়ে অ্যান্থিয়া বাগান থেকে ঘরে ঢুকল। অন্ত্যেষ্টির ফুল, এগুলো জলে ভিজিয়ে রাখবো, বলল অ্যান্থিয়া। ওসব করো না অ্যান্থিয়া, ওটা ঠিক না, বললেন ক্লোটিলডা। মিসেস গ্রাইন অ্যান্থিয়াকে অনুসরণ করে ঘরের বাইরে চলে গেলেন। ও মাঝে মাঝে কেমন হয়ে যায়, হিস্টেরিয়াগ্রস্তের মতো। আমারও কেমন বোধ হয় মাঝে মাঝে। ভাবছি এ বাড়ি বিক্রি করে চলে যাব, বললেন ক্লোটিলডা। দুঃখের স্মৃতি নিয়ে বাস করা। ও আমার মেয়ের মতোই ছিল, আমার শ্রেষ্ঠ বন্ধুও। ওই মানসিক রোগগ্রস্ত ছেলেটি মিস্টার রাফায়েলের ছেলে মাইকেল। হ্যাঁ, ভাবতে পারিনি অমন ফুলের মতো নিষ্পাপ ভেরিটি ওই বদলোকের প্রেমে পড়বে। অনেক বারণ করেছিলাম জানেন, কিছুতেই শুনতে চায়নি। ভেরিটি তাকে বিয়ে করতে চেয়েছিল, বললেন মিস মার্পল। না, অতদূর গড়ায়নি মনে হয়। ছেলেটা তো এসব ভাবতেই পারে না। ওহ, বড়ই মর্মান্তিক। আমার পক্ষে সবচেয়ে মর্মান্তিক হয়েছিল মৃতদেহ শনাক্ত করা। মর্গে গিয়ে উফ, কি ভয়ঙ্কর! মিস ক্লোটিলডা আতঙ্কে ভয়ে চোখ বুজলেন। একটু পরে চোখ খুলে বললেন, অ্যান্থিয়াও আমার ভয়ের কারণ হয়ে উঠেছিল সেই সময়। অ্যান্থিয়া? অ্যান্থিয়া কেন? বললেন মিস মার্পল। ও কেমন ঈর্ষাকাতর হয়ে উঠেছিল। হঠাৎ ভেরিটিকে ঘৃণা করতে শুরু করে। নিজের বোন, তবু মাঝে মাঝে মনে হয়, জানেন, একটা কথা বলা টিয়াকেও ও একবার গলা টিপে মেরে ফেলেছিল। উফ, ভাবতেও পারি না। ওসব কথা থাক মিস ক্লোটিলডা, বেদনার্ত স্বরে বললেন মিস মার্পল। ভেরিটি এভাবে মারা গেল বলে অন্য মেয়েরা অবশ্য ছেলেটির হাত থেকে বেঁচে গেল। যাবজ্জীবন কারাবাস হয়েছে তার। অবশ্য মানসিক রোগগ্রস্ত হিসেবেই তাকে দেখা উচিত ছিল। কথা শেষ করে চোখ মুছতে মুছতে ক্লোটিলডা ঘর থেকে বেরিয়ে গেল। ল্যাভিনিয়া গ্লাইন ঘরে ঢুকল, বললেন, ক্লোটিলডা ওই মেয়েটির মৃত্যুর পর থেকে এখনো স্বাভাবিক হতে পারেনি। ভেরিটিকে দারুণ ভালোবাসত। উনি আপনাদের ছোট বোনটির জন্য কিন্তু বেশ চিন্তিত। অ্যান্থিয়া? কে? জানলার কাছে কে গেল? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ল্যাভিনিয়া। ও, আমাদের ক্ষমা করবেন। ঘরে ঢুকলেন দুই মূর্তি, মিস কুক আর মিস ব্যারো। মিস মার্পল, আমরা আপনাকেই বলতে এসেছিলাম, গির্জা দেখতে যাওয়া হয়নি আমাদের। ঘন্টা বাজালেও কাউকে বেরোতে না দেখে আমরা ঘরে ঢুকে পড়েছিলাম। ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে কথা শেষ করে মিস গ্লাইনের দিকে তাকালেন মিস ব্যারো। বসুন, একটু শেরি আনছি, বলে মিস গ্লাইন উঠে গেলেন। একটু পরে ফিরে এলেন শেরি নিয়ে। সঙ্গে এলো অ্যান্থিয়া। বললেন, মিস টেম্পলের ব্যাপারটা কি হবে বুঝতে পারছি না। মিস ব্যারো বললেন, পুলিশ ওই পাথরটার ব্যাপার নিয়ে উঠে পড়ে লেগেছে। ওটা কেউ ঠেলে দিয়েছিল না আপনা থেকেই পড়েছিল, এই সব আর কি। পাথরকে ঠেলে দেবে, বললেন মিস কুক। তবে কোনো গুন্ডা বা বিদেশি কেউ হলেও হতে পারে। কোচের সহযাত্রীদের কেউ বলতে চাইছেন, বললেন মিস মার্পল। না না না, তা ঠিক বলিনি, ক্লোটিলডা বললেন। মিস মার্পল, সম্ভাবনার কথাই আমি ভাবছিলাম।
অনেক সম্ভাবনার কথাই তো ভাবা যায়। অ্যান্থিয়া বলে উঠল, এমনও তো হতে পারে মিস টেম্পলই একজন অপরাধী, কেউ তাকেই অনুসরণ করে এসেছিল হয়তো। অ্যান্থিয়া বলে উঠল, অসম্ভব, তিনি একজন বিখ্যাত শিক্ষয়িত্রী, তাকে কে অনুসরণ করবে? ক্লোটিলডা বললেন। মনে হয় মিস মার্পল কিছু ধারণা দিতে পারবেন, বললেন মিসেস ক্লাইন। আমার ধারণা, সত্যি কথা বলতে কি, আসলে ওরা কাউকেই দেখেনি, বললেন মিস মার্পল। মানে বলছেন ওরা যা বলছে তা ঠিক নয়, বলল অ্যান্থিয়া। হ্যাঁ, আসলে অল্প বয়স তো, ওই বয়সে মজা করার একটা প্রবণতা থাকে, তাই করতে চেয়ে থাকবে। ক্লোটিলডা বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, হতে পারে, বিচিত্র নয়। দুজনে মিলেই ব্যাপারটা করে থাকবে, মিস কুক বললেন। হ্যাঁ, ওরা দুজনে একই কাহিনী বলছে। মিস টেম্পলকে হত্যা করার উদ্দেশ্য হয়তো তাদের ছিল না, পাথরটা গড়িয়ে দিয়ে মজা দেখতে চেয়েছিল হয়তো, আমার এরকমই মনে হয়, বললেন মিস মার্পল। এরকমও হওয়া অসম্ভব নয়, তবে আগে ব্যাপারটা আমার মাথায় আসেনি, ক্লোটিলডা বলল। মিস কুক উঠে দাঁড়ালেন, মিস মার্পলের উদ্দেশ্যে বললেন, এবারে ওঠা যাক, গোল্ডেন বোর্ডে ফিরতে হবে, মিস মার্পল। ওহো, আপনারা জানেন না, মিস ব্রডবেরি স্কট একটা রাত তাদের সঙ্গে কাটিয়ে যাবার জন্য আমাকে অনুরোধ করেছেন, বললেন মিস মার্পল। ও খুব ভালো কথা, আপনার পক্ষে ভালোই হবে। ক্লোটিলডা বললেন, আপনারাও আসুন না, নৈশভোজের পর কফি পান করবেন আমাদের সঙ্গে। মিস কুক সহাস্যে তার আমন্ত্রণ গ্রহণ করলেন এবং যথাসময়ে আতিথ্য গ্রহণ করবার প্রতিশ্রুতি দিয়ে সকলকে বিদায় জানালেন। মিস কুক আর মিস ব্যারোর কথা বলছি, ওরা থেকে গেলেন কেন বুঝলাম না, নৈশভোজের টেবিলে মিস মার্পলকে বললেন অ্যান্থিয়া। ওদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকতে পারে, বললেন মিস মার্পল। পরিকল্পনা কেন, জানতে চাইলেন মিসেস ক্লাইন। খুনের ব্যাপারটাতে ওরা আগ্রহী হয়ে পড়েছে বলছেন। কেন নয়, খুন অবশ্যই, নিশ্চয়ই কেউ ওদের ঘৃণা করত, সুযোগ পেয়ে। ঘৃণার জোর কি এত বছর থাকে? এটা ঘৃণা নয়, ঘৃণার চেয়েও যা জোরালো তা হলো ভালোবাসা, বললেন মিস মার্পল। অ্যান্থিয়া বলল, মিস কুক আর মিস ব্যারো, এদের দুজনকে আপনার সন্দেহ হয়? না 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 না, ওরা এমন হতে পারে না, বললেন মিস ক্লাইন। কিন্তু ওদের কেমন রহস্যময় মনে হয়। ক্লোটিলডা তাকে সমর্থন জানিয়ে বলল, আমারও যেন মনে হয় ওদের। ঠিক সেই সময়ে রাত তখন 8:45, অতিথিরা উপস্থিত হলেন। তারা আসন গ্রহণ করলে ক্লোটিলডা কাপে কফি ঢেলে তাদের পরিবেশন করলেন, পরে এক কাপ মিস মার্পলকে দিলেন। মিস মার্পলের দিকে ঝুঁকে মিস কুক নিচু স্বরে বললেন, এত রাতে মাফ করবেন মিস মার্পল, ঠিকমতো ঘুম হবে না, এ কফি আপনার পান করা উচিত না। তাই বলছেন? কিন্তু আমি তো এ সময় কফি পান করি। কিন্তু এ খুব কড়া কফি, বলে মিস কুক মিস মার্পলের দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হলো। আপনার কথা বুঝতে পেরেছি, বললেন মিস মার্পল। তারপর কাপটা সামান্য সরিয়ে দিলেন। বললেন, আর্চডিকন মেয়েটিকে খুবই স্নেহ করতেন, তার কোনো ছবি নেই? হ্যাঁ আছে। ক্লোটিলডা উঠে গিয়ে ওপরের ডেস্ক খুলে একটা ফটোগ্রাফ এনে মিস মার্পলের হাতে দিলেন। এই ভেরিটি। বেচারি মেয়েটা, কি সুন্দর দেখতে। দেখা হলে তিনি হাত বাড়িয়ে ছবিটা ক্লোটিলডার হাতে দিলেন। সেই সময় ক্লোটিলডার হাতের ধাক্কা লেগে কফির কাপটা মেঝেই ছিটকে পড়ল। ওহো, কুকড়ে গেলেন মিস মার্পল। কাপটা ফেলে দিলাম? না, আমার হাত লেগেই পড়ল। কড়া কফি বরং থাক, আপনাকে এক কাপ দুধ দিচ্ছি, ক্লোটিলডা বলল। হ্যাঁ, দুধ পান করা যেতে পারে বটে, ঘুমটাও ভালো হবে তাহলে।
নানান প্রসঙ্গের আলোচনায় সকলে আরও কিছুক্ষণ সময় কাটালেন। একসময় মিস কুক আর মিস ব্যারো ব্যস্তভাবে বিদায় নিলেন, কিন্তু কিছু একটা ফেলে গিয়েছিলেন, আবার ফিরে এসে সেটা নিয়ে গেলেন। ক্লোটিলডা মিস মার্পেলকে তার ঘরে নিয়ে গেলেন, তারপরে তার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসে টেবিলে রাখলেন। ওহ, আপনাদের অতিথেয়তার কথা কখনো ভুলব না। তাকে শুভরাত্রি জানাবার আগে ক্লোটিলডা জিজ্ঞাসা করলেন, সকালে কি এখানে আপনার প্রাতরাশ পাঠিয়ে দেব? না 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 না, তার দরকার নেই, আমি নিচেই নামবো। বাগানটা চমৎকার, ওই ফুলে ঢাকা ঢিবিটা ঘুরে ঘুরে দেখতে বড় ভালো লাগবে। ঠিক আছে, শুভরাত্রি মিস ব্র্যাডবেরি স্কট। প্রাচীন জমিদার বাড়ির দেওয়াল ঘড়িতে রাত 2টোর ঘোষণা শুনতে পেলেন মিস মার্পল। ঝিম ধরা অন্ধকারে সব ডুবে আছে। ঢং ঢং শব্দে রাত 3টের ঘোষণা হলো। বাইরে হালকা পায়ের শব্দ পাওয়া গেল। দরজাটাও যেন ধীরে ধীরে খুলে যাচ্ছিল। মিস মার্পল বিছানায় উঠে বসলেন, সুইচ টিপে ঘরের আলো জ্বালালেন। দেখা গেল ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন ক্লোটিলডা। ও, মিস ব্রডবেরি স্কট, কিছু বলবেন? না, আপনার কিছু দরকার কিনা জানতে এসেছিলাম। ক্লোটিলডার মুখ থমথমে, বিষণ্ণ, গোলাপি দীর্ঘ পোশাকে শরীর আবৃত। তার দিকে তাকিয়ে মিস মার্পলের মনে হলো যেন এক বিষাদের প্রতিমূর্তি। ও, ধন্যবাদ, আমার কিছুই চাই না, দুধটা আমি পান করিনি। কি আশ্চর্য, কেন? অবাক হলো ক্লোটিলডা। সে বিছানার পাশে এগিয়ে এলো। ওটা পান করা ঠিক হবে না মনে হলো। ঠিক হবে না? আপনার এই কথার অর্থ? ক্লোটিলডার কণ্ঠস্বর, চোখের দৃষ্টি পাল্টে গেল। মিস মার্পল ধীরে ধীরে বললেন, আমি কি বলছি আপনার বুঝতে না পারার কথা নয় মিস ব্রডবেরি স্কট। ওহ, দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিল নিশ্চয়ই, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। ক্লোটিলডা দুধের গ্লাসটা হাতে তুলে নিলেন। মিছে আর কেন কষ্ট করবেন? আমি ওই দুধ পান করতে পারি না, বুঝতেই পারছেন। অদ্ভুত কথা বলছেন তো আপনি, এভাবে কথা বলছেন কেন? কে আপনি? আমি? মৃদু হাসলেন মিস মার্পল। আমি হচ্ছি নিয়তি। নিয়তি? এ কথার মানে? আমার ধারণা মানেটা আপনার অজানা নয়। আপনি শিক্ষিত মহিলা, দেরি হলেও শেষ পর্যন্ত নিয়তি নেমে আসে। আপনি? হ্যাঁ, আমি বলছি একটি সুন্দরী ফুটফুটে মেয়ের কথা, যাকে আপনি নিজের হাতে মেরেছিলেন। কি বলছেন? কাকে আমি মেরেছিলাম? আপনার প্রিয় ভেরিটির কথা বলছি আমি। তাকে আমি মারব কেন? কারণ আপনি ভেরিটিকে ভালোবাসতেন। বড় ভয়ানক সে ভালোবাসা। এই 4 অক্ষরের শব্দটি সম্পর্কে এরকম কথায় কদিন আগে আপনি আমাকে বলেছিলেন, নিশ্চয়ই ভুলে যাননি। অন্য এক ভালোবাসা মেয়েটির জীবনেও এসেছিল। একটি তরুণকে ভালোবেসেছিল সে, চেয়েছিল নারীর স্বাভাবিক জীবন। অবশ্য যাকে বিয়ে করে ঘর সংসার পাতার স্বপ্ন সে দেখেছিল, সেই ছেলেটি ভালো ছিল না। ক্লোটিলডা যন্ত্রচালিতের মতো এগিয়ে এসে একটা চেয়ারে বসলেন। অপলক চোখে মিস মার্পলের দিকে তাকিয়ে বললেন, আপনি তাহলে সবই জেনেছেন? আমি বুঝতে পেরেছি। বেশ, অস্বীকার করব না, আপনার কথা সবই সত্যি। কিন্তু সত্যি মিথ্যেই আজ আর কি এসে যায়? ঠিকই বলেছেন, এতে কিছু যাবে আসবে না। কিন্তু আপনি যদি বুঝতেন কি নিদারুণ যন্ত্রণা আমি সয়েছি। বুকের সবটুকু ভালোবাসা, স্নেহ উজাড় করে দিয়েছিলাম যাকে। এক অযোগ্য অপদার্থ মানুষের কাছে হারাতে বসেছিলাম তাকে। এ যে কি অসহ্য যন্ত্রণা আমি অনুভব করতে পারছি। আমি তা হতে দিতে চাইনি, আমি পারি না। আমি জানি তারা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার আগেই আপনি তাকে খুন করেন। ভালোবাসতেন বলেই আপনি তা করেছিলেন। আপনি আপনি বিশ্বাস করেন এ কথা?
যাকে অন্তর উজাড় করে ভালোবেসেছি, তার মাথা এভাবে চূর্ণ করে খুন করা সম্ভব? আমি জানি আপনাকে তা করতে হয়নি। তাহলে তাহলে বলছেন কেন আমি খুন করেছি? আপনি ভেরিটির মাথা চূর্ণ করেননি, সেটা হয়েছে অন্য মেয়ের। ভেরিটি এখনো এখানে বাগানেই আছে। আমার ধারণা তাকে কফি বা দুধের সঙ্গে বেশি মাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন। সে মারা গেলে বাগানের কাঁচ ঘরের ইটের নিচেই পাথরের তলায় চাপা দিয়েছিলেন। তারপর সেখানে লাগানো হয় পলিগোনাম। বছর বছর সেই গাছের ফুলেই ঢেকে থাকে কাঁচ ঘর। এভাবেই ভেরিটিকে আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। মূর্খ, বাইরে গিয়ে এই কাহিনী বলার সুযোগ আপনাকে আমি দেব না। তা জানি, আপনার অনেক কম বয়স, আমার চেয়ে শক্তিও অনেক বেশি। আর কি, আপনার এখন হিতাহিত জ্ঞান থাকার কথা নয়। আপনি থেমে থাকতে পারবেন না। দুটো মেয়েকে খুন করেছেন, যাকে ভালোবাসতেন তাকে আর অন্য একজনকে। সে একটা বাজে নোংরা মেয়ে, কিন্তু নোরা ব্রডকে আমি খুন করেছি আপনি জানলেন কি করে? ওকে যেভাবে মেরেছেন, ভ্যারিটিকে সেভাবে মাথা ঘুরিয়ে দিয়ে মারা আপনার পক্ষে সম্ভব হতো না। ঘটনাক্রমে ওই সময়েই মেয়েটি হারিয়ে গিয়েছিল। তাকে যখন পাওয়া গেল, তার দেহে ছিল ভেরিটির পোশাক। আপনি তাকে ভেরিটি বলে শনাক্ত করলেন। লোকে তাই জানল, কিন্তু আপনি জানতেন মৃতদেহটা ছিল নোরা ব্রডেরই, ভেরিটির নয়। হ্যাঁ, আপনি জানতেন। এসব আমি করতে চাইব কেন? কারণ যে ছেলেটি ভেরিটিকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, আপনি চেয়েছিলেন খুনের অপরাধে তাকে সাজা দিতে। নোরার মৃতদেহ আপনি লুকিয়ে রেখেছিলেন, তার মুখ বিকৃত করেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে, আর তার গায়ে চাপিয়ে দিয়েছিলেন ভেরিটির পোশাক। পাশে রেখেছিলেন তার ব্যাগ, বালা। তারপর আপনি তাকে শনাক্ত করেন ভেরিটি বলে। একটু থামলেন মিস মার্পল, পরে বললেন, তৃতীয় খুনটা আপনি করেছেন 1 সপ্তাহ আগে। বেচারা মিস এলিজাবেথ টেম্পল। তিনি এ অঞ্চলে আসায় আপনি ভয় পেয়েছিলেন। আপনার ভয় ছিল যে ভেরিটি তাকে কিছু জানিয়ে থাকতে পারে। তাই আর্চ ডিকানের সঙ্গে মিস টেম্পলের সাক্ষাৎ হয়, আপনি তা চাননি। পাছে সত্য উদ্ঘাটিত হয়ে পড়ে। এই সম্ভাবনা বন্ধ করার জন্য আপনাকে কেবল একটা পাথর ঠেলে দিতে হয়েছিল। সে শক্তি আপনার যথেষ্ট আছে। আপনার উপযুক্ত ব্যবস্থা করার মতো শক্তিও আমার আছে, কর্কশ কণ্ঠে বললেন ক্লোটিলডা। তা মনে হয় আপনি পারবেন না, নিরাসক্ত গলায় বললেন মিস মার্পল। পারবো না? একটা দুর্বল বুড়ি? আপনাকে কেউ বাঁচাতে আসবে না এখানে। আমি সত্যপথের পথিক, আমাকে রক্ষা করার জন্য তৈরি রয়েছে দেবদূত। দেবদূত? হিংস্র হাসি হাসলেন ক্লোটিলডা, দাঁড়িয়ে উঠে বিছানার দিকে এগোলেন। আমার রক্ষাকারী সম্ভবত 2 জন দেবদূত। মিস্টার রাফায়েল তার কোনো কাজে ত্রুটি রাখতেন না। কথা শেষ করে তিনি বালিশের নিচে থেকে বের করে আনলেন একটা ছোট্ট বাঁশি। ঠোঁটের মাঝখানে রেখে ফুঁ দিলেন। সেই তীব্র জোরালো শব্দের সঙ্গে সঙ্গে দরজা খুলে ঘরে ঢুকলেন মিস ব্যারো। বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঘুরে দাঁড়ালেন ক্লোটিলডা। সেই মুহূর্তে দেওয়ালের পাশে বড় আলমারির ভেতর থেকে বেরিয়ে এলেন মিস কুক। তাদের অন্য মানুষ মনে হচ্ছিল। সেই সন্ধ্যার সামাজিক ব্যবহারের ছিটে ফোটাও তাদের হাবভাবে ছিল না। 2 জন দেবদূত। মিস্টার রাফায়েল তার যোগ্য কাজই করে গেছেন। লন্ডনের একটা সরকারি ভবন, সেই ঘরে উপস্থিত রয়েছেন প্রফেসর ওয়ানস্টেড ও মিস মার্পল ছাড়াও একজন সরকারি উকিল, স্কটল্যান্ড ইয়ার্ডের সহকারী কমিশনার স্বয়ং জেমস লয়েন্ড, মেইনস্টোন জেলের অধ্যক্ষ স্যার আন্ড্রু ম্যাকনিল এবং স্বরাষ্ট্র সচিব স্বয়ং। প্রফেসর ওয়ানস্টেড মিস মার্পলের উদ্দেশ্যে বললেন, এই 2 জন বেসরকারি মহিলা গোয়েন্দা যে আপনাকে রক্ষা করার জন্য নিযুক্ত হয়েছেন, আপনি কখন বুঝতে পারলেন? গতকাল সন্ধ্যার আগে আমার কোনো ধারণা ছিল না। মিস কুক সেন্ট মেরি মিডে এসেছিলেন। কোচে তাকে অন্য বেশে দেখেই মনে হয়েছিল
আমাকে দেখে মনে রাখার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার রক্ষক না শত্রুপক্ষের কেউ তা নিয়ে ধাঁধায় ছিলাম। গতকাল সন্ধ্যাতেই আমি নিশ্চিত হলাম, যখন তিনি ক্লোটিলডার আনা কফি পান না করার ইঙ্গিত করলেন আমাকে। তার কৌশল ছিল অনবদ্য। তারপর বিদায় নেওয়ার সময় করমর্দন করার ফাঁকে আমার হাতে গুঁজে দিয়ে যান এই বাঁশি। ওটা গোপনে বালিশের তলায় রেখে দিই। মিস ব্র্যাডবেরি স্কট যাতে কিছু সন্দেহ করতে না পারে তার জন্য যথাযোগ্য সৌজন্য বজায় রাখি। তার দেওয়া দুধের গ্লাস গ্রহণ করি, কিন্তু ওই দুধ পান করা যে বিপজ্জনক তা জানতাম, তাই স্পর্শও করিনি। কিন্তু দরজা খোলা রেখেছিলেন কেন জানতে চাইলেন প্রফেসর। আমি জানতাম দুধটা পান করার পর আমি কি অবস্থায় আছি তা জানার জন্য মিস ব্রডবেরি স্কট একটু পরেই আসবেন, তাই দরজা বন্ধ করিনি। আমি তার কথা শুনতে চাইছিলাম। মিস কুক যে আলমারির ভেতরে লুকিয়ে আছেন আপনি তা জানতেন? একদমই না, তাকে দেখে আমি খুবই আশ্চর্য হই। ওই দুজন বাড়িতে আছেন আপনি জানতেন? বাঁশিটা পাবার পর বুঝতে পেরেছিলাম তারা কাছাকাছি থাকবেন। বাড়ির সবাই যখন শুতে যান সেই সময় সম্ভবত তারা ভেতরে ঢোকেন। ও, এই অবস্থায় মারাত্মক ঝুঁকি আপনি নিয়েছিলেন মিস মার্পল। আমি বাধ্য হয়েছিলাম, কারণ আমি সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর ছিলাম। ডাকঘরের ওই পার্সেলটার ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। ওর ভেতরে পুরুষদের উপযোগী লাল কালো ডোরাকাটা একটা গলাবন্ধ জাম্পার ছিল, কিন্তু পার্সেলটার কথা আপনি ভাবছিলেন কেন? ওরকম একটা জাম্পারের কথা জোয়ানা আর এমলিন বলেছিল, ওদের নজরে পড়েছিল। ওরকম রংচঙের জিনিস সহজে ফেলা যায় আমি বুঝতে পেরেছিলাম, তাই জানতাম পোশাকটা কাছাকাছি কোথাও পাওয়া যাবে না। ওটা নাগারের বাইরে সরিয়ে দেবার সহজ পথ ছিল ডাক মারফত কোনো দাতব্য প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া। কোথায় পাঠানো হয়েছে সেই ঠিকানাটা আমি জানতাম না। ঠিকানাটা পেলেন কিভাবে? ডাকঘর থেকে বেশ একটু কৌশল করতে হয়েছিল। পোস্ট মিস্ট্রেস ভালো মানুষ ছিলেন, তাকে জানালাম ঠিকানাটা ভুল লিখে ফেলেছি, বয়স হয়েছে, মনে রাখতে পারি না, এই সব আর কি। তিনি আমাকে ঠিকানাটা জানালেন। একেবারে পাকা অভিনেত্রীর মতো কাজ, বললেন প্রফেসর ওয়ানস্টেড। কিন্তু একটা কথা, 10 বছর আগে যে ঘটনা ঘটল তার হদিশ আপনি পেলেন কিভাবে? এরকম একটা তথ্য ছাড়া কাজে জড়িয়ে যাওয়ায় প্রথমটা একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু মিস্টার রাফায়েল বিচক্ষণ ব্যক্তি, সুষ্ঠু পরিকল্পনা ছিল তার প্রতিটি কাজে। তিনি এমন ব্যবস্থা করে রেখেছিলেন, তার সরবরাহ করা তথ্য প্যাকেটের মাধ্যমে মাঝে মাঝেই আমি পেয়ে গেছি। তাতে আমার পথ আরো সহজ হয়েছে। কোথাও বাধার মুখে পড়তে হয়নি। না, তেমন কিছু ঘটেনি। তবে মিস এলিজাবেথ টেম্পলের সঙ্গে দেখা হবার আগে পর্যন্ত মূল ঘটনার কোনো আভাসই পাইনি। তার সঙ্গে আলাপ হবার পরেই বুঝতে পেরেছি আমাকে একটা গ্রন্থি মোচন করতে হবে। সেই গ্রন্থিতে রয়েছে একজন হত্যাকারী আর একজন তার মিথ্যা শিকার। ওয়েস্ট ইন্ডিজে মিস্টার রাফেলের সঙ্গে আমার যোগাযোগের সূত্র ছিল একটা খুন। সেই খুন আর খুনিকে কেন্দ্র করেই আমরা একসঙ্গে মিলিত হই। সেই সুবাদেই আমি বুঝতে পারি এখানেও নিশ্চয়ই কেউ খুন হয়েছে আর অন্যায়ভাবে সাজা পাচ্ছে কেউ। মিস টেম্পল আমাকে জানিয়েছিলেন একটি মেয়েকে তিনি চিনতেন। সে মিস্টার রাফায়েলের ছেলেকে বিয়ে করতে বাগদত্তা ছিল, কিন্তু তারা বিয়ে করার আগেই মেয়েটি মারা যায়। আমি জানতে চাইলাম কিভাবে মারা যায় মেয়েটি। তিনি উত্তরে কেবল বলেছিলেন ভালোবাসা। তার কথার সঠিক অর্থ তখন আমি ধরতে পারিনি। আমি ভেবেছিলাম বিয়ে করতে চেয়ে ব্যর্থ হয়ে মেয়েটি হয়তো আত্মহত্যা করেছে। তিনি আরও একটা ইঙ্গিতপূর্ণ কথা আমাকে বলেছিলেন তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন। পরে জানতে পেরেছিলাম আসলে তিনি কোনো জায়গায় কারো কাছে যাচ্ছিলেন। আর্চডিকন ব্র্যাবেজন সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। যাই হোক, কোচের যাত্রীদের মধ্যে খনি হিসেবে সন্দেহজনক কাউকে মনে হয়নি। তবে নজর রেখেছিলাম 2 তরুণ তরুণীর ওপর। তারা হলো জোয়ানা আর এমলিন প্রাইস। মিস এলিজাবেথ টেম্পলের মৃত্যুর আগে আর কোনো ঘটনা ঘটেনি? হ্যাঁ, ঘটেছে। আমার ম্যানর হাউসে অতিথি হওয়া, সে ব্যবস্থাও করে রেখেছিলেন মিস্টার রাফায়েল।
ওখানেই তার পরবর্তী নির্দেশ পাওয়া যাবে এমন ধারণা হয়েছিল আমার, কিন্তু জানতাম না যে খোদ অকুস্থলেই আমাকে পৌঁছে দিয়েছেন মিস্টার রাফায়েল। ম্যানর হাউসে গিয়ে সাক্ষাৎ পেলাম 3 বোনের। প্রাচীন আমলের জমিদার ভবন, তার পরিবেশ, বাগান সব মিলিয়ে কেমন একটা গা শিরশিরানো অবস্থা হলো আমার। মনে হলো বাড়ির আনাচে কানাচে যেন ভয় জমাট বেঁধে আছে। 3 বোনের মধ্যে ক্লোটিলডার ওপরে আমার প্রথম নজর পড়ল। যথার্থ ব্যক্তিত্বময়ী চরিত্র, বোনেদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ। মনে হলো খুন করার মতো মানসিক জোর যদি কারোর থেকে থাকে, 3 জনের মধ্যে এরই থাকা সম্ভব। যদিও খুন বা খুনের বিষয়ে স্পষ্ট কোনো ধারণায় এখনো পর্যন্ত আমার ছিল না। অ্যান্থিয়াকে দেখে মনে হলো সারাক্ষণ সে কেমন ভীত হয়ে রয়েছে, থেকে থেকে পিছন ফিরে তাকায়, যেন পিছনে কারোর পদশব্দ শুনে চমকে উঠছে। দ্বিতীয় দিনে তাকে নিয়ে বাগানে গেলাম। কাঁচঘরের ধ্বংসস্তূপের ওপরে পলিগোনামের লতা আমার দৃষ্টি আকর্ষণ করল। এই লতা এমনই অদ্ভুত যে দ্রুত বেড়ে উঠে সব কিছুকে গ্রাস করে ফেলে। স্তূপের কাছে গিয়ে অ্যান্থিয়া কেমন সন্ত্রস্ত হয়ে পড়ল। তার চোখ মুখের ভীত ভাব আমার চোখ এড়ালো না। সবই কেমন রহস্যময় হয়ে উঠতে লাগলো। আমিও আগ্রহী হয়ে উঠতে লাগলাম। ইতিমধ্যে ঘটল সেই দুর্ভাগ্যজনক ঘটনা। এলিজাবেথ টেম্পল মারা গেলেন। তারপরেই আমার চোখের উপর থেকে যেন প্রহেলিকার জবনিকা সরে গেল। আমি বুঝতে পারলাম 3টে খুন হয়েছে। মিস্টার রাফায়েলের ছেলের কথা শুনলাম। ভেরিটি হান্ট নামের মেয়েটাকে সে খুন করেছে, সে কথা সকলেই জানে। একমাত্র আর্চডিকন ব্রাবাজন জানতেন ওরা দুজন পরস্পরকে ভালোবাসত। এই ভালোবাসার পরিণতি কখনোই খুন হতে পারে না, কিন্তু খুনের কারণও তিনি ভেবে পাননি। এলিজাবেথ টেম্পলের সেই আশ্চর্য কথাটি, ভেরিটির মৃত্যুর কারণ ভালোবাসা, আমাকে পথ দেখিয়ে দিল এবারে। ভালোবাসা, মেয়েটির প্রতি ক্লোটিলডার সর্বগ্রাসী ভালোবাসায় কি ঘটনার মূল কারণ? বুঝতে পারলাম ভেরিটি এই উন্মত্ত ভালোবাসার বন্ধন থেকে মুক্তি পেতে চেয়েছিল। পুরুষের ভালোবাসা, সংসার, সন্তান তার কাম্য ছিল। মাইকেলকে বিয়ে করার সংকল্পের কথা সম্ভবত সে তার প্রাক্তন শিক্ষয়িত্রীকে চিঠি লিখে জানিয়েছিল। আর্চডিকন ওদের নির্দিষ্ট করার সময় প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু ভেরিটি এলো না। মাইকেলও জানতে পারল না কিছু। অনুমান করতে পারি ভেরিটির হাতের লেখা নকল করে তাকে হয়তো জানানো হয়েছিল। শেষ মুহূর্তে মন পরিবর্তন করেছে ভেরিটি। ক্লোটিলডা মেয়েটিকে ছেলেটির কাছ থেকে সরিয়ে রাখতে বদ্ধপরিকর ছিলেন। তার উন্মত্ত ভালোবাসা তাকে বুঝিয়েছিল ওরকম একটি বদ স্বভাবের ছেলের কাছ থেকে মেয়েটিকে বাঁচাতে হলে তাকে খুন করেই তা করতে হবে। তিনি তাকে তার অজান্তে পানীয়ের সঙ্গে বিষ পান করান। তারপর তার মৃতদেহটা কাঁচঘরের ইট পাথরের তলায় কবর দিয়ে দেন। অন্য বোনেরা কি কিছুই সন্দেহ করেনি? বোনেদের মধ্যে মিস গ্লাইন তখন ওখানে ছিলেন না, অ্যান্থিয়া ছিল। সে স্পষ্ট বুঝতে না পারলেও একেবারে কিছু আন্দাজ করতে পারেনি তা নয়। ক্লোটিলডার ধ্বংসস্তূপ সম্পর্কে হঠাৎ আগ্রহ বৃদ্ধি, পলিগোনাম লতা লাগানো, তারপর অ্যান্থিয়া কাঁচঘর তৈরি করার কথা বললে অসন্তোষ প্রকাশ করা, এসব তাকে কিছুটা সন্দিহান করে তুলেছিল অবশ্যই। এরপরে ক্লোটিলডা নোরা ব্রড নামের একটি মেয়ের দিকে হাত বাড়ালো। পিকনিকের নাম করে তাকে একদিন গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর মুখ ক্ষতবিক্ষত করে দেহটা প্রায় 40 মাইল দূরে নালায় ফেলে দিয়ে আসে। আর গুজব ছড়াতে থাকে যে ভেরিটিকে সর্বশেষ দেখা গেছে মাইকেলের গাড়ি করে যেতে। অ্যান্থিয়া বুঝতে পেরেছিল সে যে কিছু কিছু আন্দাজ করতে পেরেছে, ক্লোটিলডা তা জেনেছে। তাই সে সারাক্ষণ ভয় কাঁটা হয়ে থাকতো ক্লোটিলডা আবার কি করে বসে। হাওয়ার শব্দে থেকে থেকে পেছন দিকে ফিরে তাকানোর অদ্ভুত এক মানসিকতার রোগী হয়ে উঠেছে সে। আমার ধারণা সেও রেহাই পেত না, তাকেও একদিন মরতে হতো, হয়তো বিষ প্রয়োগেই। একইভাবে ক্লোটিলডা আবার কোনো একটা অজুহাত রচনা করে দিত। প্রফেসর বললেন, সেই পুরনো থিওরি, অপরাধ অপরাধকে টানে। আচ্ছা, সে রাতে আর কি হয়েছিল জানেন? ক্লোটিলডার কথা বলছেন?
দুধের গ্লাস হাতে নিয়েই তো তিনি দাঁড়িয়েছিলেন। দুধটা কি উনি পান করেছিলেন? হ্যাঁ, ওতে যে বিষ মেশানো থাকতে পারে কেউ ভাবেনি, তাই বাধাও দেয়নি। বিষ মেশানো দুধ পান করে শেষ পর্যন্ত তাকেও পালাতে হলো। তার পক্ষে এই পরিণতি স্বাভাবিক ছিল। 10 বছর ধরে অসহ্য মানসিক যন্ত্রণা ভোগ করেছেন তিনি। ভালোবাসার দাহ শেষ পর্যন্ত নিজেই নিজের উপর প্রতিশোধ নিলেন। বেচারা ভেরিটি নারীর স্বাভাবিক ও সাধারণ চাওয়া স্বামী সংসার সে চেয়েছিল, কিন্তু পেল না। তার সব চাওয়া পাওয়া সমাহিত হয়ে রইল কাঁচঘরের ধ্বংসস্তূপের নিচে। এই দুঃখ সওয়া যায় না। 32 বছরের যুবক মাইকেল রাফায়েলের সঙ্গে মিস মার্পেলের পরিচয় করিয়ে দিচ্ছিলেন প্রফেসর ওয়ানস্টেড। মাইকেল, ইনি মিস মার্পেল। তোমার ব্যাপারে ইনিই সব কিছু করেছেন। সুদর্শন তরুণ মুখ তুলে তাকালো, স্মিত হাসল। ও হ্যাঁ, নামটা শুনেছি। অনেক ঝামেলা সয়েছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ওয়ানস্টেডকে উদ্দেশ্য করে সে বলল, শুনেছি ওরা নাকি আমাকে ছেড়ে দেবার কথা ভাবছে। হ্যাঁ, তুমি শীঘ্রই মুক্তি পাবে। এবার তুমি স্বাধীনভাবে নিজের জীবন তৈরি করার সুযোগ পাবে। স্নেহার্দ্র কণ্ঠে বললেন মিস মার্পল। সবকিছুই করেছেন তোমার বাবা। আমার বাবা? তিনি কি আমার সম্পর্কে ভেবেছিলেন? হ্যাঁ, বললেন মিস মার্পল। মৃত্যুশয্যায় থেকেও তিনি চেয়েছিলেন তুমি যাতে অন্যায়ের শিকার না হও। তিনি নিজেও ন্যায়বান মানুষ ছিলেন। আমাকে চিঠিতে সেই কথাই লিখেছিলেন। মাইকেল অদ্ভুত চোখে তাকিয়ে থাকল শুভ্রকেশ বৃদ্ধার মুখের দিকে। বিদায়, তোমার জন্য অন্তরের শুভকামনা রইল। অদ্ভুত মহিলা, যেমন বলেছিলেন। কাঁচঘরের মেঝের নিচে ঠিক সেই জায়গায় মৃতদেহটা পাওয়া গেছে। মিস্টার সুস্টার বললেন, উনি আসবেন এখনই। বললেন মিস্টার ব্রডরিব। সবই কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে, বললেন মিস্টার সুস্টার। এই সময় ঘরে ঢুকলেন মিস মার্পল। ওরা দুজনে তাকে অভ্যর্থনা জানালেন। আমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি আমার শর্ত পালন করেছি, এটাই আমার আনন্দ, বললেন মিস মার্পল। মিস্টার ব্রডরিব বললেন, মিস্টার রাফেলের নির্দেশ অনুযায়ী এবারে 20,000 পাউন্ড আপনার। ওটা কি আপনার ব্যাংকে জমা দেব? তাই করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিদায় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন মিস মার্পল। শেষ হলো আগাথা ক্রিস্টির উপন্যাস নেমেসিস। একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আবার অনুরোধ রইল। এর পরের দিন নতুন গল্প নিয়ে ফিরব। ততদিনের জন্য আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।